যারা আমাদের স্কুলের পরিবারে আপনারা যারা 2025 এবং 2026 শিক্ষাবর্ষে নার্সিং পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমার স্কুল পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত যে নিয়মিত ফ্রি ক্লাসগুলো লাস্ট নভেম্বর মাস থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে যে কন্টিনিউ হতেই আছে, তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকও কিন্তু ইনশাআল্লাহ আলোচনা করব। সো সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাওয়ার পরে আমাদের একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে এবং অবশ্যই সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটা খুবই চমৎকার একটা ক্লাস অনুষ্ঠিত হতে চলেছে। সেই ক্লাসটা অবশ্যই যাতে সবাই একটু কানেক্টেড হতে পারে এবং এই সুন্দর এবং চমৎকার ক্লাসগুলো যাতে আপনারা সবাই উপভোগ করতে পারেন, এই জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে থাকবো এবং আমরা এখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা একটা করে ক্লাস আমরা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং নিয়ে থাকতেছি, তাই না? তো আমার স্কুল কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটা কিন্তু কন্টিনিউ করছে। সো আপনারা যারা আছেন, আপনাদের দায়িত্ব কি? আপনারা সবাই কিন্তু আমার স্কুল পরিবারের সদস্য। আমার স্কুল পরিবারের সদস্য হিসেবে আপনারাও আমার স্কুল পরিবারকে কি করবেন? সহযোগিতা করবেন। সো আপনাদের থেকে এই সার্বিক সহযোগিতা আমার স্কুল পরিবার চাই। সো একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পরে আমাদেরকে অবশ্যই একটু মেনশন করে জানাই দিবেন আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, অর্থাৎ কোনো ধরনের কোনো নেটওয়ার্ক ইস্যুস অথবা কোনো ডিভাইস ইস্যুসে প্রবলেম আছে কিনা সেটা অবশ্যই জানাবেন। পিছনে যে স্মার্ট বোর্ডটা দেখতে পাচ্ছেন সেই স্মার্ট বোর্ডটা আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, অর্থাৎ আমার ভয়েস শোনা এবং লেখা দুইটা দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো সেই দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। অলরেডি মাহিম ইসলাম যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়াকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, এই জন্য শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই নিজের বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তাদেরকে অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন যে একটা চমৎকার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, সেই চমৎকার ক্লাসে যাতে চমৎকার ভাবে সবাই চলে আসে। ওকে, সো সবাই একটু শেয়ার এবং মেনশন করে দিন। তো আমরাও একটু ট্রাই করি, আমরাও শেয়ার এবং মেনশন করে দিব, ঠিক আছে? তো সবাই একটু চেষ্টা করেন যে দ্রুত জয়েন হতে পারেন এবং আমার ভয়েসটা মাহিম ভাইয়া শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন। আমার ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, অর্থাৎ আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, পিছনের স্মার্ট বোর্ডটা আপনারা সুন্দর মতো দেখতে পাচ্ছেন কিনা, এই দুইটা জিনিসও কিন্তু অবশ্যই একটু ইনশিওর করে দিবেন। ওকে, সো আমার স্কুলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। কেন জানাচ্ছি আমি আবার একটু বলে, আমার স্কুল আপনাদের জন্য পুরো কোর্সটাই কিন্তু ফ্রি নিয়ে এসেছে। আমাদের যে ফ্রি কোর্স আছে এর পাশাপাশি আমাদের আছে কি, আমাদের আছে মূলত আছে এক্সাম ব্যাচ। এই যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচ আপনার জন্য যে কতটা ইফেক্টিভ হবে আমি জাস্ট আপনাকে সিম্পলি একটু নমুনা দেখাই দিই। সিম্পল একটু নমুনা দেখাই দিই, জাস্ট শুধু একটা নমুনা। আমাদের বিএসসি তে যারা পরীক্ষা দিবে এবং ডিপ্লোমা তাদের জন্য আমাদের আলাদা আলাদা দুইটা এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচগুলোতে বিএসসি তে বা এবং ডিপ্লোমাতে যেখানেই দেন 168টি পরীক্ষা দিতে পারবেন, যেটা আপনার জন্য এক্সাম 168টি এক্সাম, এটা কিন্তু সত্যি চমৎপ্রদ একটা জিনিস, তাই না? কোর্স ফি কিন্তু খুবই কম, খুবই কম। বিএসসি তে যারা থাকবেন তাদের জন্য কোর্স ফি হতে মাত্র 600 টাকা, ডিপ্লোমাতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। এখন ভাইয়া আপনি তো আমাদের সাথে ক্লাস করতেছেনই, ক্লাসটা আপনার জন্য তো অবশ্যই ইফেক্টিভ। আখি বাড়াই যুক্ত হয়েছে, তো থ্যাংক ইউ। নমস্কার দিছে আখি, নমস্কার দিছে, নমস্কার আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু যুক্ত হয়েছেন অবশ্যই বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দিবেন। ওকে, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করব, খুব সিম্পল ওয়েতে আলোচনা করব, যেটা নার্সিং পরীক্ষায় আসে শতটুকু আলোচনা করব, যেটা আপনাদের জন্য কাজে দিবে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওকে, সো দেখেন আমি যেটা বলতেছিলাম, আমাদের বিএসসি এবং ডিপ্লোমাদের জন্য যে দুইটা কোর্স আছে, একটার ফিস হচ্ছে মাত্র 600 টাকা আর একটার ফিস হচ্ছে মাত্র 500 টাকা। এই 600 টাকা এবং 500 টাকা দিয়ে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন কয়টা? 168টি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আর এই পুরো ক্লাস তো ফ্রি। আমরা কিন্তু বলি নাই যে আমরা সামনে একটা ব্যাচ নিয়ে আসতেছি, এই কথা কিন্তু আমরা ভুলেও উচ্চারণ করি নাই। আমাদের কথা হচ্ছে স্যার আমরা আপনাদেরকে পুরোপুরি নার্সিং অ্যাডমিশন পর্যন্ত যাত্রাটাকে সহজ করে দিব, পড়ায় সহজ করে দিব। এবং আমাদের কি আছে? এক্সাম ব্যাচ, যেখানে আপনি পে করবেন এক্সাম দিতে পারবেন, এনরোল করলে এক্সাম দিতে পারবেন। এখানে আবার ভাই কথা আছে 12টি এক্সাম আমরা কিন্তু সবার জন্য উন্মুক্ত রাখছি এবং সেই এক্সামগুলো আমরা সবাই, আপনারা সবাই A to Z বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট দিতে পারবে। সো আপনাকে জাজমেন্ট করার জন্য এক্সামগুলো খুবই ইফেক্টিভ হবে। সো এদিক ওদিক ঘোরাঘুরি না করে যারা এখনো পর্যন্ত আসলে ভর্তি হন নাই, এনরোল করেন নাই, তারা কিন্তু ভাইয়া এনরোল করে ফেলেন। ওকে, যারা করেন নাই এনরোল করবেন, পেজে অবশ্যই মেসেজ দিবেন যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে ভাইয়া?
সো দেখতে পাচ্ছেন অলরেডি সুহানা আক্তার আপু যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। কোষ এবং এই কোষের গঠন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল যে টপিকটা নিয়ে আলোচনা আসতেছে সেটা হচ্ছে কোষ। আমাদের কোষ নিয়ে কথা বলতে গেলে কোষ আসলে কি, কোষ বিষয়টা আসলে কি, কোষ হচ্ছে বিষয়টা হচ্ছে কোষ বলতে কি বোঝায়, জীবদের গাঠনিক একক হচ্ছে কোষ। জীবের গাঠনিক একক কি, কোষ। একটু সহজ কথায় গাঠনিক একক, জীবদের গঠনগত এবং কার্যিক একক হচ্ছে কি, কোষ। গাঠনিক একক হচ্ছে কোষ। তাহলে কোশ্চেনটা আসতে পারে জীবদের গাঠনিক এবং কার্যিক এককের নাম কি, এটা হবে হচ্ছে কোষ। এটা কি হবে, কোষ। একটু সুন্দর করে মনে রাখবেন। এই কোষ নিয়ে যদি কথাবার্তা বলতে যাই তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কোষ, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। মনে রাখতে হবে বড় কোষ হচ্ছে, বড় কোষ এটা কি হবে, উট পাখির ডিম। জাস্ট কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, উট পাখির ডিম। পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আপনারা ডিম তো নিশ্চয়ই খেয়েছেন তাই না, মিম ডিম, সেই ডিম খেয়েছেন নিশ্চয়ই। সেই উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ। মানব দেহের যদি বলে, মানব দেহের একটা কোষ আছে যেটাকে বলে মোটর নিউরন। এটা পায়ের গোড়ালির আঙ্গুল থেকে একেবারে পায়ের যে বুড়া আঙ্গুল থেকে মাথা পর্যন্ত বিস্তৃত। এই মোটর নিউরন হচ্ছে মানবদের সবচেয়ে বড় কোষ, মোটর নিউরন। ওকে, তাহলে সবচেয়ে বড় কোষ কি, মোটর নিউরন। ঠিক আছে, তাহলে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে কোষ থেকে সেটা হচ্ছে জীবদের গাঠনিক এবং কার্যিক একক কি, কোষ। জীবদের গাঠনিক এবং কার্যিক একক কি, কোষ। জীবদের গাঠনিক এবং কার্যিক একক কি, কোষ। দ্বিতীয় কথা আসতে পারে পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি, উট পাখির ডিম। পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি, উট পাখির ডিম। মানবদের সবচেয়ে বড় কোষের নাম কি, মোটর নিউরন, যেটা পায়ের গোড়ালির আঙ্গুল থেকে মাথা পর্যন্ত বিস্তৃত, মায়ের মাথা পর্যন্ত বিস্তৃত। এখন দেখো এই যে কোষ, এটা আবিষ্কার করছে কে, এটা আবিষ্কার করছে রবার্ট হুক। মানুষ যে কখন কি আবিষ্কার করে ফেলে আসলে বোঝা যায় না। রবার্ট হুক একদিন সে কিন্তু লন্ডনের বিখ্যাত একটা লাইব্রেরি আছে বা অ্যাসোসিয়েশন আছে সায়েন্টিস্টদের, রয়্যাল সোসাইটি। তো সেখানে সে কিন্তু একজন ডেমনস্ট্রেটরে কাজ করতো। তো সে চিন্তা করছে সামনের সপ্তাহে তো একটা মিটিং আছে, আচ্ছা আমি কিছু করে দেখাই। এই করা থেকে সে কিন্তু কোষ আবিষ্কার করে ফেলছে, বুঝছো, কোষ, সেল আবিষ্কার করে ফেলছে। দেখো তাহলে কি বলছে, রবার্ট হুককে বলা হয় কোষ তত্ত্বের জনক। ঠিক আছে, রবার্ট হুককে কি বলা হচ্ছে, কোষ তত্ত্বের জনক বলা হয়, কোষ বিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। আবার একটু বলে ফেলি, কোষ বিদ্যার জনক এই কথাটা যদি আসে, কোষ বিদ্যার জনক কে, এই কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। সহজ কথায় মনে রাখতে হবে। ওকে, শিপন হাসান যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি যে তুমি অনেক অনেক ভালো আছো। ওকে, সো সুন্দর মতো যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে, প্রায় আমাদের সাথে 10+ স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। সো তোমরা যারা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা কাদের সাথে, অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে। তোমরা তোমাদের টাইমলাইনেও কিন্তু ক্লাসটা শেয়ার করতে পারো, কারণ খুবই ইফেক্টিভ একটা ক্লাস হবে এবং এখান থেকে অনেক কিছু শিকার আছে। ঠিক আছে, তাহলে কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। আধুনিক কোষ বিদ্যার জনককে, এই কথাটা যদি আসে, আধুনিক কোষ বিদ্যা এই কথাটা যদি কেউ বলে, আধুনিক কোষ বিদ্যা এই কথাটা যদি কেউ কখনো স্বীকার করে বা বলতে চায়, মনে রাখবা আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন এই ব্যক্তিকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। কথা ক্লিয়ার? আমার কথাটা একটু ভালো করে বুঝতে হবে। কোষ হচ্ছে জীবের গাঠনিক এবং কার্যিক এককের নাম হচ্ছে কোষ। পৃথিবীর সবচাইতে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। মানবদের সবচাইতে বড় কোষের নাম হচ্ছে মোটর নিউরন। খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা। দ্বিতীয় কথাবার্তা হচ্ছে কি, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন। ওকে, সো তোমাদের জন্য কিছু এমসিকিউ ছিল, এই জন্য আসলে আমরা এমসিকিউ গুলো একটু অ্যাড করে নিই। এমসিকিউ গুলো একটু জাস্ট আমরা একটু অ্যাড করে নিব, একটু সময় দিবা তোমরা সবাই, আমরা দেখব, আমরা অবশ্যই প্র্যাকটিস করব। যার কারণে আসলে একটু সময় দাও যাতে আমরা এমসিকিউ গুলো কালেক্ট করতে পারি। তাহলে তোমরা এই যে কথাগুলো বললাম এই জিনিসগুলো কিন্তু একটু সুন্দর করে মনে রাখতে হবে ভাইয়া। আমি জাস্ট এমসিকিউ গুলো দেখাবো, এখনই দেখাবো তোমাদেরকে। তো একটু পড়াবো, জাস্ট আমরা এমসিকিউ কিন্তু সাথে সাথে কি হবে, প্র্যাকটিস করে ফেলবো। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করার ফলে কি হবে, আমাদের জানতে সুবিধা হবে, বুঝছো, এগুলো জানতে কি হবে, আমাদের সুবিধা হবে। ওকে, সো দেখো এই এখনই চলে আসতেছে এমসিকিউটা। দেখো এই যে আমাদের এখানে প্রথমেই চলে আসছে, দেখতে পাচ্ছেছো যে ভাই প্রথম কোশ্চেন, এটা থাকবে স্লাইড শেষ করেন নাকি স্লাইড নিয়ে যাব? স্লাইডে নিয়ে যান তারপরে আবার আসি। আচ্ছা, এই স্লাইড আর হচ্ছে আপনার মনে করেন আপনি এখানে আসবেন আর কি, ডব্লিউবিএস। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটিএম থেকে শুরু করি, সমস্যা নেই। ওকে, সো
সো দেখেন আপনারা যেটা আমরা পড়াছিলাম যে কোষবিদ্যা, এটার জনককে তাইলে এটার জনক হচ্ছে রবার্ট হুক। ওকে, এখন আমরা আরেকটু সামনের দিকে যাই ভাইয়া, এতটুকু তো পড়া শেষ। এইবার আসছে কোষ তত্ত্ব, বুঝছেন? কোষ সম্পর্কে যে কথাবার্তা, কোষ তত্ত্ব, এই যে কোষ তত্ত্ব অর্থাৎ কোষ সম্পর্কে আরো বিস্তারিত গবেষণা, এই কোষ তত্ত্ব দিচ্ছে আছে তিনজন বিজ্ঞানী। কয়জন বিজ্ঞানী? তিনজন বিজ্ঞানী। কয়জন? তিনজন বিজ্ঞানী। ভাই টিভিএস মোটরসাইকেলের নাম তো নিশ্চয়ই শুনছেন, এই শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবেন। কি কি আসে? টিতে আছে থিওডোর সোয়ান। কি আসতেছে? থিওডোর সোয়ান, মনে রাখবেন থিওডোর সোয়ান। টিতে আসতেছে থিওডোর সোয়ান, ভিতে আসতেছে ভার্সু, 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 আর এসে কি আসতেছে? স্নেইডেন। কি আসতেছে? স্নেইডেন। বুঝছো, এইগুলোকে, এই তিনজনকে বলা হয় কোষ তত্ত্বের জনক। তাহলে কোষ তত্ত্বের জনক কয়জন? তিনজন। কে কে বলছি আবার একটু বলে দিই, থিওডোর সোয়ান, ভার্সু, স্নেইডেন, এই তিনজনকে বলা হয় কোষ তত্ত্বের জনক। কোষ তত্ত্বের জনক কয়জন? তিনজন। কে কে? থিওডোর সোয়ান, ভার্সু, স্নেইডেন। একেবারে সুন্দর করে এখানকার পড়া এখানেই মুখস্থ, এখানকার পড়া ভাইয়া ইনশাল্লাহ এখানেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সো ইনশাল্লাহ মুখস্থ হবে। তো চলো কোষ তত্ত্বের পরে আমরা আরেকটু জিনিস নিয়ে আলোচনা করে ফেলবো, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হলো আমাদের কোষের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। কোষের প্রকারভেদ, তো দেখো কোষকে বেসিক্যালি দুইটা ভাগে তুমি ভাগ করতে পারবা। কিসের কিসের উপর ভিত্তি করে? একটা পারবা হচ্ছে শরীরবৃত্তীয়, অর্থাৎ শরীরের কি কাজ করতেছে সেই কাজের উপর ভিত্তি করে শরীরবৃত্তীয়, আর একটা পারবা হচ্ছে গঠনগত। বুঝছো, দুইটা কাজ, গঠনগত একটা ভাগে ভাগ করতে পারবে, আর একটা শরীরবৃত্তীয়। এই শরীরবৃত্তীয় কোষ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। শরীরবৃত্তীয় কোষ কয় ধরনের? দুই ধরনের। কি কি আছে একটু খেয়াল করবা। শরীরবৃত্তীয় কোষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দেহ কোষ, যারা হচ্ছে দেহকে গঠন করে, আরেকটা হচ্ছে ভাইয়া জনন কোষ। আরেকটা কি বলতো? জনন কোষ। ওকে, তো আমাদের ভাইয়া জনন কোষ কোনগুলা? আমাদের স্পাম হচ্ছে জনন কোষ। কি ভাইয়া? স্পাম বা শুক্রাণু, শুক্রাণু আর ডিম্বাণুটা হচ্ছে কি আমাদের জনন কোষ। বাকিগুলো সব আমাদের কি গঠন করে? আমাদের দেহ গঠন করে। তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে? সেগুলো সব হয়ে যাবে হচ্ছে দেহ কোষ। সেগুলো কি হয়ে যাবে? দেহ কোষ। তাহলে দেহ কোষ হচ্ছে বাকি সব, শুক্রাণু আর ডিম্বাণুটা হচ্ছে কি ভাই? আমাদের জনন কোষ। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুটা কি? জনন কোষ। গঠনের উপর ভিত্তি করে ভাগ করা হয় দুইটা, একটা হচ্ছে আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃত কোষী। বুঝছো, আদিকোষী জীব আর একটা হচ্ছে প্রকৃত কোষী জীব। তো আমরা এটা নিয়ে অবশ্যই আলোচনা করব একটু পরে। তো তার আগে একটু বলে দিই আদিকোষী জীব কি কি আছে। আদিকোষী জীব মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে, এর মধ্যে উদাহরণ কি কি আছে একটু মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা একটু খেয়াল করবা তোমরা সবাই। মনে রাখার শর্ট ট্রিক্সটা হচ্ছে আদি ভাই, আদি ভাই অর্থাৎ কি? আমার ভাইটা হচ্ছে আদু ভাই, সহজ ভাষায় মনে রাখতে পারো আদু ভাই। কি ভাই? আদু ভাই, ঠিক আছে? আদু ভাই, আদু ভাই। ওকে, এইভাবে মনে রাখতে পারো। এই যে বলছি আদে আসতেছে কি? অ্যামিবা। অ্যামিবাটা কিন্তু একটা আদিকোষী জীব। এই যে বলছি, বাতে কি আসতেছে? ব্যাকটেরিয়া। কি আসতেছে? ব্যাকটেরিয়া। ওকে, একটু মনে রাখো। আর রস্যই যেটা বলছি, রস্যই, এই রস্যই দিয়ে কি আসতেছে? ইস্ট। রস্যই দিয়ে কি আসতেছে? ইস্ট। তাহলে ভাইয়া আদু ভাই দিয়ে সহজে মনে রাখতে পারবা না। আতে কি আসতেছে? অ্যামিবা। বাতে কি আসতেছে? ব্যাকটেরিয়া। রস্যই দিয়ে কি আসতেছে? ইস্ট। আর প্রকৃত কোষী কোনগুলা? গরু, ছাগল, মানুষ, যা বলো না কেন, ভেড়া ইত্যাদি ইত্যাদি যা বলবা সবই কি? প্রকৃত কোষী। সহজ ভাষায় প্রকৃত কোষী কে কে? তাইলে মানুষ, ভেড়া, ছাগল, গরু, ছাগল যা যা বলবা সবই কি হয়ে যাবে? প্রকৃত কোষী হয়ে যাবে। সবই কি হয়ে যাবে? প্রকৃত কোষী হয়ে যাবে। বুঝা গেছে কি বলছি? তাহলে সবগুলো হয়ে যাবে প্রকৃত কোষী। ওকে ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা ভাইয়াকে একটু জানাই দাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? বুঝতে পারছো কিনা? কোনো ভেজাল আছে কিনা ভাইয়াকে একটু বুঝাই দিবা, ঠিক আছে? জানাই দিতে হবে, ঠিক আছে? জানাই দিতে হবে যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা কিন্তু কোশ্চেন করবো, সো সমস্যা নাই, এখন আমরা কোশ্চেনেও যাবো, সো টেনশন নেওয়ার কিচ্ছু নাই। সো এই পর্যন্ত আমার ভাইয়া এবং আপুরা বুঝতে পারছো কিনা? কথাটা ক্লিয়ার আছে কিনা? বুঝতে পারছো কিনা? এই যে কথাটুকু বুঝাইছি, আমরা কোষের যে গঠনের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি, এই ঢুকা পর্যন্ত ইনশাআল্লাহ বুঝতে পারছো কিনা? সানজুমান আরা বলছে, সানজুমান আরা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো চলো আমরা তাহলে আরেকটু চলে যাই, তাহলে ভালো হবে আমাদের জন্য। সেটা হলো এমসিকিউ সলভ করে ফেলি কয়েকটা। দেখো ফার্স্ট অফ অল প্রথম যে এমসিকিউটা আজকের জন্য আছে সেটা হচ্ছে কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন কে? কে কে জানো ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দিবা। কোষ আবিষ্কার করেন কে? প্রথম কোশ্চেন আজকের দিনের জন্য, কোষ আবিষ্কার করেন কে? কে কে জানেন ভাইয়াকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিতে হবে, ঠিক আছে? অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। কোষ এটা আবিষ্কার করে কে? এখানে অপশনে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লিওয়েন হুক, 2 নম্বর অপশনে আছে রবার্ট হুক, তারপর 3 নম্বর অপশন আছে কে? স্নেইডেন, 4 নম্বর
নম্বর অপশনে কি আছে সোয়ান, 4 নম্বর অপশনে কি আছে সোয়ান আছে, বুঝছেন? একটু বলেন তো ভাইয়া এটার উত্তর কি হবে? যারা যারা জানেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দিবেন। লিওয়েন হুক, রবার্ট হুক, স্নেইডেন, সোয়ান, বলেন তো কি হবে? ওকে, আখি বলছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমাদের প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি, দেখি মাহিম বলছে বি নাম্বার। আর কে কে আছো ভাইয়া? সবাই কমেন্ট চাই, সবাই একটু কমেন্ট করবা, ভাইয়াকে জানাই দিতে হবে, কারণ ভুল হইলে কিন্তু ঠিক করে নিতে হবে, ভুল হইলে কি করতে হবে, ঠিক করতে হবে। সুয়ানা আক্তার বলছে বি, ভেরি গুড। আর কে কে আছো ভাইয়া একটু জানাই দাও ভাইয়াকে। ওকে, সো দেখো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি কেউ একটা কথা বলছিলাম, লিওয়েন হুক ইনি কে আবিষ্কার করছেন? ইনি আবিষ্কার করছিলেন ব্যাকটেরিয়া। ইনি কে আবিষ্কার করছে? ব্যাকটেরিয়া আবিষ্কার করছে, বুঝছো? এই লিওয়েন হুক আবিষ্কার করছে কি? ব্যাকটেরিয়া। এবার সেনেডেন আর সোয়ানের কথা বলছিলাম, তারা দিছে কোষ তত্ত্ব, তারা কিন্তু কোষ আলোচনা করেনি, কোষ নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছে। তাহলে কোষ প্রথমে আবিষ্কার করছে কে? এই তো অনেকে পারছে। শেখ রিয়াজ উদ্দিন বলছে বি, ইশরাত জান সুরভি আপু বলছে বি, আকি বলছে বি, মাহিয়া সারনামত রু, শিপন বলছে বি, ভেরি গুড, মাহিয়াও বলছে বি। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? রবার্ট হুক। উত্তর কি হয়ে যাবে ভাইয়া? রবার্ট হুক। মনে থাকবে না? সবাই ইনশাল্লাহ পারবো, তাই না? ইনশাল্লাহ আমরা এগুলো সব জানি। তাহলে আমার ভাই এবং আপুরা এটা জানে। তাহলে পরে চলে যাই আমরা, এইবারে যেটাই যাব সেটা হচ্ছে প্রোক্যারিওটা। সো প্রোক্যারিওটা যাওয়ার আগে আমরা কোনটা অনুপস্থিত এই যে জিনিসটা আছে এটা নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটু পড়াশোনা করে আসি, তাহলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আমরা আরেকটু পড়াশোনা করে আসি, তাহলে আমরা এই কোশ্চেনটাই চলে আসতে পারবো, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা আসবো, তার আগে আমরা আরেকটু পড়াশোনা করে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। চলো আমরা প্রোক্যারিওটা সেই জিনিসটা একটু আলোচনা করে ফেলি। আলোচনাটা কি সেটা একটু দেখো। ওকে, সো এটা তো আমরা আলোচনা করেই ফেললাম। এখন আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী আলোচনাটা হচ্ছে আমরা যে দুইটা কোষের কথা বললাম, একটা বলছে আদি কোষ আর একটা বলছি প্রকৃত কোষ, তাই না? আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ, বুঝছো? তো এটার কিন্তু আবার একটা ইংলিশ নাম আছে। ইংলিশ নামগুলো তোমাদেরকে একটু জানা লাগবে না নিহাপু, ইংলিশের নাম জানা লাগবে না, কারণ আমাদের স্যাররা কিন্তু কি বলতো, এনারা কিন্তু পারে না, বুঝছো? কি জানো, এরা কিন্তু জানে না, কি জানে না, এরা ইংলিশ ছাড়া কিন্তু বলে না। ওকে, এটা একটু মনে রেখো। সো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আদি কোষ যেটা আছে সেটাকে ইংলিশে বলা হয় প্রোক্যারিওটা। কি বলা হয় এটাকে? প্রোক্যারিওটা, ঠিক আছে? ক্যারিওটা প্রোক্যারিওটা বলা হয়। প্রকৃত কোষকে ইংলিশে বলা হয় ক্যারিওটা, ঠিক আছে? ক্যারিওটা, প্রোক্যারিওটা ক্যারিওটিক সেল বলা হয়, প্রিক্যারিওটিক সেল বলা হয়, বুঝছো? আর এটাকে বলা হয় ক্যারিওটিক সেল, ঠিক আছে? প্রকৃত কোরিওটা, আর এটা কি হবে? ক্যারিওটিক সেল। ওকে, একটু জাস্ট মনে রেখো, প্রকৃত কোষকে বলা হয় ক্যারিওটিক সেল। যাই বলুক না কেন, আমাদের এই সব ইম্পর্টেন্ট না। এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুইটা যে ভাগ করছি, এই ভাগের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটু দেখো ভাইয়া। এই যে প্রোক্যারিওটা আছে, এইখানে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো থাকে, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে, ঠিক আছে? শুধু রাইবোজোমটা থাকে, বুঝছো? আর কোনো অঙ্গাণুই থাকে না। আর এইখানে ভাইয়া যদি হিসাব করো, এখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে সবই থাকে। নিউক্লিয়াস থাকে, তারপর ধরো সাইটোপ্লাজম থাকে, তারপরে ধরো যে কি আছে, রাইবোজোম, গোলজি বডি, যা যা আছে সবই থাকে, বুঝছো? সব থাকে এই পাশে, সব ওই পাশে থাকে। এরপরে দেখো 2 নম্বরে এখানে অবাধ শোষণ হয়। এখানে কি হয়? অবাধ শোষণ হয়। 2 নাম্বার পয়েন্ট, এই জায়গাটাই এরা অবাধ এবং সবাদ দুইটাই পারে, বাট এটা বেসিক্যালি করে কি? সবাদ শোষণ করে। কি করে? এটা সবাদ শোষণ করে, বুঝছো? এরপরে দেখো 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া, এখানে কোষ বিভাজনটা আছে, কোষ বিভাজন অ্যামাইটোসিস ধরনের। কোষ বিভাজন কেমন? অ্যামাইটোসিস। কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, মনে রাখতে হবে, অ্যামাইটোসিস। ওকে, অ্যামাইটোসিস, কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। আর এটার কোষ বিভাজনটা হচ্ছে মাইটোসিস ধরনের। কোন ধরনের? মাইটোসিস ধরনের। জাস্ট কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে, যে কথাগুলো বলছি। একটা হচ্ছে অ্যামাইটোসিস ধরনের, আর একটা হচ্ছে মাইটোসিস ধরনের। ওকে, একটা হচ্ছে অ্যামাইটোসিস ধরনের, আর একটা হচ্ছে মাইটোসিস ধরনের। আর একটা কথা একটু বলে দিই, যেটা না বললেই নয়, এটা যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 70S, আর এইখানে যে রাইবোজোমটা থাকে, রাইবোজোম, এই রাইবোজোমটা হবে কি ভাইয়া? 80S। ওকে, মানুষের রাইবোজোম হচ্ছে 80S, বাকি সব কিন্তু কত হবে? বাকিরা হয়ে যাবে কত? 70S। তাহলে এই হচ্ছে মূলত বেসিক পার্থক্য। এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় ভাইয়া? এই হচ্ছে এদের মধ্যে বেসিক পার্থক্য, ঠিক আছে? এই বেসিক পার্থক্যগুলো সবাই একটু সুন্দর করে ভাইয়া লিখে ফেলো, ঠিক আছে? এই সুন্দর করে একটু লিখে ফেলো। ওকে, একটু সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে ভাইয়া? এখন আমরা একটু চলে যাব
অন্য আরেকটু জিনিসের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষগুলো সাধারণত এইরকম দেখতে হয়, বুঝছো, এরকম চার কোণাকার, আর প্রাণী কোষগুলো এরকম গোলাকার হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা একটু আদর্শ উদ্ভিদ কোষে কি কি পাওয়া যায় সেটা একটু খেয়াল করি। কি কি পাওয়া যায়, একটা আদর্শ উদ্ভিদ কোষ যখন তৈরি করা হয় সেখানে কি কি পাওয়া যায় একটু খেয়াল করো। উদ্ভিদ কোষ, এখানে তুমি কি কি পাইতে পারো একটু খেয়াল করো, কি কি পাওয়া যায়। ফার্স্ট অফ অল, উদ্ভিদ কোষকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জড়বস্তু। ওকে, আমরা জড়বস্তু নিয়ে আলোচনা করব না, আমরা আরেকটা যাব হচ্ছে প্রোটোপ্লাজমে, ঠিক আছে, প্রোটোপ্লাজম, জাস্ট মনে রেখো প্রোটোপ্লাজম। তো উদ্ভিদ কোষে যে জিনিসটা পাওয়া যায় স্পেশালি সেটা হচ্ছে ভাইয়া এই প্রোটোপ্লাজমের মধ্যে যেটা পাবা সেটা হলো ভাইয়া ফার্স্ট অফ অল যেটা পাবা সেটা হচ্ছে কোষ ঝিল্লি পাবা। কি পাবা? কোষ ঝিল্লি। কি পাবা? কোষ ঝিল্লি পাবা, ঠিক আছে, কোষ ঝিল্লি পাওয়া যায়, কোষ ঝিল্লি। আর পাওয়া যায় আছে সাইটোপ্লাজম পাওয়া যায়, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তো এছাড়া পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াস, আরেকটা কি পাওয়া যায়? নিউক্লিয়াস পাওয়া যায়, ঠিক আছে, নিউক্লিয়াস পাওয়া যায়। আর এদিকে যে অংশটা আছে আমরা সেটা একটু দেখি, নিউক্লিয়াস পাওয়া যায়। এদিকে যে অংশটা আছে জড়বস্তু, জড়বস্তুর ক্ষেত্রে বেসিক্যালি তুমি যে জিনিসগুলো পাবা সেগুলোর মধ্যে রয়েছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু আবার প্রাণী কোষে পাওয়া যায় না। মানুষের চামড়া কি পুরু হয়? গাছের মতো কি পুরু? গাছের মতো কিন্তু পুরু না। তাই কোষ প্রাচীর কিন্তু আবার প্রাণী কোষে পাওয়া যায় না। আর পাওয়া যায় উদ্বাস্তু জিনিস বা নির্জীব বস্তু। কি পাওয়া যায়? নির্জীব বস্তু। তো আমরা নির্জীব বস্তু নিয়ে অত কথা বলবো না, আমরা কোষ প্রাচীর নিয়ে একটু কথা বলবো। আমরা কি নিয়ে কথা বলবো? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে আছে, উদ্ভিদ কোষে আর থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে নাই, ঠিক আছে, মনে রেখো, প্রাণীতে নাই, প্রাণীতে নাই। ওকে, একটু মনে রাখো, প্রাণীতে নাই। এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের প্রধান উপাদান, প্রধান উপাদান যদি বলে প্রধান উপাদান কি, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। মনে রেখো, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষা আসে। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। আর যে সাইটোপ্লাজম আছে না, এই সাইটোপ্লাজমের মধ্যে তুমি পাবা কি? গোলজি বস্তু পাবা, গোলগি বডি পাবা, তারপরে পাবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবা। এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবা, তারপরে পাবা আছে লাইসোসোম, লাইসোসোম পাবা, তারপরে পাবা আছে লাইসোসোম, রাইবোজোম পাবা। ওকে, এরকম অনেক কিছু পাবা, মাইটোকন্ড্রিয়া পাবা, আমরা সবগুলো আলোচনা করব, রাইবোজোম। ওকে, এরকম অনেক কিছু পাবা, তো আমরা সেগুলো নিয়ে আরো আলোচনা করব সামনে বিস্তারিত। আপাতত আমরা একটু বলে রাখলাম যে উদ্ভিদ কোষে মূলত দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে জড়বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এখানে থাকে কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু, আর ওইদিকে কি থাকে? কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? গোলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, লাইসোসোম আছে, রাইবোজোম আছে, তারপরে আরো আছে মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, প্লাস্টিড আছে, সহজ কথায় প্লাস্টিড আছে। আর কোষ প্রাচীরের ক্ষেত্রে কি বললাম? এটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এটার প্রধান উপাদানের নামটা কি? এর প্রধান উপাদানের নামটা হচ্ছে সেলুলোজ। এটা খুব গুরুত্বপূর্ণ, এর প্রধান উপাদানের নামটা কি? সেলুলোজ। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে ভাই? আর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস নিয়ে একটু পড়াশোনা বলবো, একটু নিউক্লিয়াস সম্পর্কে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে, নিউক্লিয়াস নিয়ে একটু কথাবার্তা সামনে আমরা আলোচনা করব। ওকে, সো চলো আমরা একটু দেখে ফেলি যে আসলে সেলুলোজ বললাম যে প্রধানত কোথায় পাওয়া যায়, এটা সেলুলোজে পাওয়া যায়। সেলুলোজটা হচ্ছে মূলত আসলে প্রধান হচ্ছে উপাদান কি? কোষ প্রাচীরের সেলুলোজ। এছাড়া আমরা বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, যেমন ছত্রাক, ছত্রাকের যে কোষ প্রাচীর তৈরি হয় তার প্রধান উপাদান হচ্ছে কাইটিন। তার প্রধান উপাদানের নামটি কি? কাইটিন, ঠিক আছে, ছত্রাকের প্রধান উপাদানটা হচ্ছে কাইটিন। আর যে ব্যাকটেরিয়া পাবা, ব্যাকটেরিয়ার পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়। ব্যাকটেরিয়াটা কি দিয়ে গঠিত হয়? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মানুষে কিন্তু পাওয়া যায় না, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। এটা হবে হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়, ঠিক আছে, কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে কোনটা কোনটা গঠিত হয়? স্যাকারাইড, ঠিক আছে, স্যাকারাইড দিয়ে গঠিত হয়, ঠিক আছে, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়। ওকে, তাহলে কি কি বলছি? কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরের উদ্ভিদ কোষের প্রধান উপাদান কি? সেলুলোজ। ছত্রাক গঠিত প্রধান উপাদান আছে কাইটিন। ব্যাকটেরিয়ার প্রধান উপাদান আছে পলিস্যাকারাইড। ব্যাকটেরিয়ার প্রধান উপাদান কি? পলিস্যাকারাইড। ওকে, আমরা আরো একটু সামনে কোষীয় অঙ্গাণুগুলো আলোচনা করব, তার আগে আমরা আর কয়েকটা এমসিকিউ একটু সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। সেই এমসিকিউ গুলো কি কি আছে একটু খেয়াল করো। এবার আসি প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত। প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে কোনটি পাওয়া যায় না। তো এখানে যেটা থাকে যে প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত, দেখো প্রোক্যারিওটিক কোষে শুধুমাত্র কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে অনলি এন্ড অনলি কি পাওয়া যায়? রাইবোজোম পাওয়া যায়। কি পাওয়া যায়? রাইবোজোম পাওয়া যায়। কোষ প্রাচীর
এটা কিন্তু ব্যাকটেরিয়াতে আসে, দেখাই দিলাম, কোষ প্রাচীরও ব্যাকটেরিয়াতে আছে। সাইটোপ্লাজমের ও কিন্তু কিছুটা আছে, নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত না, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে সি। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সি। ওকে, চলো পরের কোশ্চেনটা একটু দেখি। এবার চলে আসি, উদ্ভিদ কোষে কোনটি থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না? এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, এইটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। বলতে পারবা কেউ? একটু বলো তো দেখি কে কে পারো। উদ্ভিদ কোষে পাওয়া যায় বাট প্রাণী কোষে পাওয়া যায় না। উদ্ভিদ কোষে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেটা আবার প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেটা আবার কোথায় পাওয়া যায় না? উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু বলে ফেলো তো দেখি কোন কোন ভাইয়া এবং আপু জানো এটা। এটার উত্তর কে কে দিতে পারবা? একটু ভাইয়াকে জানাই দাও তো ভাইয়া, এটার উত্তর কে কে পারবা একটু জানাই দাও ভাইয়াকে। ওকে, মাহিয়া যে যে জানো ভাইয়াকে একটু জানাই দাও, ঠিক আছে? উদ্ভিদ কোষে কোনটি থাকে কিন্তু কোনটি থাকে না, একটু বলো তো প্রাণী কোষে কোনটি থাকে না। তো দেখো, সেন্টিওল, এই জিনিসটা সেন্টিওল, সেন্টিওল এই জিনিসটা ভাইয়া প্রাণী কোষে পাবা, প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে কিন্তু নাই। ওকে, উদ্ভিদ কোষে নাই সেন্টিওল, এটা তুমি প্রাণী কোষে পাবা, উদ্ভিদ কোষে কিন্তু ভাইয়া পাবা না, ঠিক আছে? উদ্ভিদ কোষে কিন্তু পাবা না। স্বপন মন্ডল বলছে বি। আর কে কেছো ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, একটু দ্রুত কমেন্ট করো সবাই, আমরা একটু কমেন্টগুলো দেখবো। সবাই একটু উত্তর দিবা, যদি কেউ পারো একটু জানাই দাও ভাইয়া। তো দেখো, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি, কি বলছি একটু খেয়াল করবা। কোষ প্রাচীর, কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট। আমাদের শরীর কি, মানুষের শরীর, প্রাণী মানে কি আমরা, আমাদের শরীর কি লাল হয়, আমাদের শরীর কি নীল হয়, আমাদের শরীর কি সবুজ হয়? এটার সাথে আমাদের শরীরের কোনো সম্পর্ক কি আছে? নাই। তাই ক্লোরোপ্লাস্ট যেটা আছে এটা কিন্তু আমাদের শুধুমাত্র কিসে পাওয়া যায়, বা আমাদের শুধুমাত্র কিসে পাওয়া যাবে? এটা শুধুমাত্র আমাদের বৃক্ষ, বৃক্ষ মানে উদ্ভিদে পাওয়া যাবে, প্রাণী কোষে পাওয়া যাবে না। তাহলে প্রাণী কোষের বৈশিষ্ট্য নয় কোনটি? ক্লোরোপ্লাস্ট। আরেকটা কি পাওয়া যায় না? কোষ প্রাচীরটাও কিন্তু পাওয়া যায় না। কি পাওয়া যায় না? কোষ প্রাচীর। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্রাণী কোষে পাওয়া যায় না, কোষ প্রাচীর আর ক্লোরোপ্লাস্ট। এই দুইটা জিনিস কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কথাটা ক্লিয়ার কিনা ভাইয়া, বুঝতে পারছো কিনা? ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে কি বলছি, ক্লোরোপ্লাস্ট এবং সেই সাথে সাথে কোষ প্রাচীর, এই দুইটা জিনিস আমাদের কোথায় পাওয়া যায় না? প্রাণী কোষে পাওয়া যায় না। সেন্টিওলটা প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। কথা ক্লিয়ার? বুঝতে কোনো ভুল আছে ভাইয়া? ভাইয়াকে একটু জানাই দিতে পারো, বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাই দিবা। চলো পরে যাই, এইবার চলে আসি, খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়াই ফেলছি, সেটা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কিছুক্ষণ আগেই পড়াইছি, সো দেখি তোমরা কতটা পড়ছো, কতটা পড়ছো। তোমরা আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছো তোমাদের জন্য আবারও বলে রাখি, ক্লাসটা যারা এখনো পর্যন্ত শেয়ার করো নাই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, আর বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবা ক্লাসটা বিষয়ে, যেন তারাও আসলে যুক্ত হতে পারে এবং ক্লাসটা যাতে উপভোগ করতে পারে। সো তোমরা অবশ্যই যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং মেনশন করে দিবা তাদেরকে। এবং ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা, যদি খারাপ লেগে থাকে তাহলে অ্যাংরি রিয়াক্ট দিবা। আমার স্কুল তোমাদের জন্য কিন্তু এই পুরো কোর্সটা সম্পূর্ণ ফ্রি নিয়ে এসেছে, পুরো কোর্সটা ফ্রি নিয়ে এসেছে। তোমাদের কতটুকু কি খারাপ লাগতেছে আমি জানি না, বাট এতটুকু ইফেক্টিভ ক্লাস বা এত সুন্দরভাবে চমৎকার কথাবার্তা, এত সুন্দর টিচার, মানে এত চমৎকার কিছু ব্রিলিয়ান্স মানুষদের সমন্বয়ে তোমাদের গড়কে গড়ে তোলা হচ্ছে, আসলে চিন্তাও করতে পারবো না। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা তোমাদেরকে মোটিভেশন দিতে আসিনি, আমরা নট এ মোটিভেশন স্পিকার। সারাদিন কি মোটিভেশন দিব? মোটিভেশন দিয়ে কিছু হবে? মোটিভেশন কিচ্ছু না। মোটিভেশন খায় না, গলায় দেয়, কিচ্ছু করে না। মোটিভেশন খায় কোনো লাভ নাই। পড়াশোনাটা তুমি করতে পারতেছো না, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা মোটিভেশনটা কি, একটা তেল, তেল বুঝছো, সহজ কথায় তেল মালিশ করা। তো তেল মালিশ করে তোমাকে ঘুম পাড়াই দিবে। তো ঘুম আমি পাড়াইতে আসিনি, তোমাকে জ্বালাইতে আসছি, তোমার কানের মধ্যে বাজনা বাজাইতে আসছি যে তুমি পড়াশুনো করো। সো পড়াশুনো যদি করতে চাও একটা ওয়েতে পড়াশুনো করতে হবে। প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্রে একটা মোটো থাকে বুঝছো, সেই মোটোটা যদি কেউ সিলেক্টিভ করতে পারে আর কিচ্ছু লাগে না ভাই, বিশ্বাস করার কিচ্ছু লাগে না। সে এমনিতেই বস, সে এমনিতেই কি হয়ে যায়, বস হয়ে যায়। তো ইনশাল্লাহ তোমরাও সেই বস হয়ে যাবা। তাহিয়া ইসলাম বলছে সি, স্বপন মন্ডল বলছে সি, আকি বলছে সি, ইরশাদ জাহান নিহা বলছে সি, ইরশাদ জাহান সুরভি বলছে সি, মাহিম ইসলাম বলছে সি। ভেরি গুড, সাবাস। তো আমি কিছুক্ষণ আগেই বলে আসছি এটার উত্তর কি হয়ে যাবে, সেলুলোস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, সেলুলোস হবে, ঠিক আছে? তাহলে চলো পরের উত্তরটা করি আমরা। পরের যে কোশ্চেনটা আছে সেটা আছে, সেখানে আছি, মানবদেহের সবচাইতে বড় কোষ কোনটি? মানবদেহের সবচাইতে বড় কোষ কোনটি একটু বলো তো, সবচাইতে বড় কোষ কোনটি? এটা আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু আমি লিখাই দিছি, তাই না? আমি প্রথম দিকে তোমাদের
তোমাদেরকে লিখে দিয়েছিলাম, একটু বলো তো। তাহলে আমি কি বলছি, সবচেয়ে বড় কোষ কোনটি, একটু বলো দেখি কোন কোন ভাইয়া এবং আপু যুক্ত আছো, সবাই কিন্তু কমেন্ট করবা। সবচেয়ে বড় কোষ কোনটি, সবচেয়ে বড় কোষ কোনটি, কে কে জানো ভাইয়াকে একটু জানাই দাও, সবচেয়ে বড় কোষ কোনটি, সবচেয়ে বড় কোষ কোনটি। এখানে যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি তানিম আহমেদ ভাইয়া যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং এই চমকপ্রদ ক্লাসটা করার জন্য। মাহিম ইসলাম বলছে সি, উট পাখির ডিম। আর কে কে আছো ভাইয়া কমেন্ট করবা, সবাই কিন্তু কমেন্ট করবা, আমি কিন্তু সবার কমেন্ট দেখতেছি, ঠিক আছে, আমি কিন্তু কিছু মানুষের কমেন্ট দেখতেছি। তাহিয়া ইসলাম বলছে সি, ভেরি গুড। আর কে কেছো ভাইয়া সবারই কমেন্ট করতে হবে, সবারই উত্তর চাচ্ছি আমরা, কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমরা লিখে দিয়েছি পৃথিবীর বা মানব দেহের বলো সবকিছু মিলায়ে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোষ, যেটা তুমি আন্ডা খাও তাই না, ব্যাচেলারদের সবচেয়ে ফেভারিট খাবার আন্ডা তাই না, সেই আন্ডাটা কার, উট পাখি, বিশাল বড় একটা পাখি উট পাখি। এই উট পাখির ডিমটা হচ্ছে কি, সেই আন্ডা, এই আন্ডাটা হচ্ছে সবথেকে বড়, এই আন্ডাটা কি বলো তো সবথেকে বড়। এই ডিম কিন্তু একটা কোষ দিয়ে তৈরি হয়, তো সেইখান থেকে আসতেছে কি, উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কোষ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। তানহা বলছে, আকি বলছে, ইশরাত বলছে, তাহিয়া বলছে, স্বপন মন্ডল বলছে। ওকে, ভেরি গুড, সাবাস। চলো তাহলে পরের কোশ্চেনটা আমরা আরেকটু দেখে ফেলি। ওকে, এবারে চলে আসি আছে সাইটোপ্লাজম মূলত কি দিয়ে তৈরি, তবে আমরা একটু বলে রাখি সাইটোপ্লাজমের যেহেতু কি দিয়ে তৈরি এই কথাটা আসছে, তো এখানে একটু সাইটোপ্লাজম নিয়ে কথাবার্তা বলে ফেলি। সাইটোপ্লাজম যে জিনিসটা আছে, এই সাইটোপ্লাজমের মোটামুটি একটা কোষ যদি তোমরা দেখো, এরকম একটা কোষ, এই কোষের ভিতরে প্রায় এরকম দেখবা যে জেলির মতো কিছু জিনিস থাকে, এই জেলির মতো জিনিসটাকেই বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের প্রায় 65% আছে পানি থেকে। সাইটোপ্লাজম কি দিয়ে গঠিত হয় তাইলে, পানি দিয়ে গঠিত হয়। সাইটোপ্লাজম বেসিক্যালি তাইলে কি দিয়ে গঠিত হচ্ছে, পানি দিয়ে গঠিত হচ্ছে, ঠিক আছে। জীবনের ভৌতভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে, কাকে বলা হয়, প্রোটোপ্লাজমকে। এই সাইটোপ্লাজমেরই একটা আগের বাপ হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, ঠিক আছে। এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌতভিত্তি, একটু লিখে নাও, জীবনের ভৌতভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে, জীবনের ভৌতভিত্তি, ঠিক আছে, একটু মনে রেখো, ভৌতভিত্তি, প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌতভিত্তি। ওকে, কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে ভাইয়া বলো তো, এটার উত্তর কি হবে, কোন কোন ভাই এবং আপু পারো, 6 নম্বরটার একটু উত্তর দিয়ে দাও তো দেখি, কোন কোন ভাই এবং আপু পারো, একটু সবাই উত্তর দিবা, ঠিক আছে। এটার উত্তর কে কে পারো, একটু সবাই উত্তর দিয়ে দাও তো, ভাইয়াকে একটু জানাই দাও। বলো সাইটোপ্লাজমের মূলত কি দিয়ে গঠিত হয়, সাইটোপ্লাজম মূলত কি দিয়ে গঠিত হয়, ভাইয়াকে একটু জানাই দাও তো। ওকে, সো তানহা, আখি, ইশরাত, স্বপন, তাহিয়া, যারা যারা যুক্ত আছে সবাই কিন্তু উত্তর করো, ঠিক আছে, সবাই উত্তর করো, একটু দেখি ভাইয়াকে একটু জানাই দাও তো সুন্দর করে কি হবে এটার উত্তর। সো তোমরা মোটামুটি বুঝে গেছো, যেহেতু সব থেকে বেশি আছে পানি দিয়ে হয়, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, পানি হয়ে যাবে, ঠিক আছে, এটার উত্তর কি হয়ে যাবে বলো তো, পানি হবে। চলো তারপরের কোশ্চেনটা একটু দেখি কি আছে। ওকে, সো আমরা একটু পরে যাই, তার আগে আমরা আরেকটু পড়াশোনা করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেই পড়াশোনাটাই আমরা আবার একটু ব্যাক করি, ঠিক আছে। তো আমরা যেখানে পড়তেছিলাম সেখানে আমরা আবার ব্যাক করি। তো আমরা এটা নিয়ে কোষ প্রাচীরের মোটামুটি শেষ। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোষ, মোটামুটি যে কোষ প্রাচীরের পরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি নিয়ে একটু কথা বলি। কোষ ঝিল্লি নিয়ে দুইটা পয়েন্ট একটু মাথার মধ্যে রাখতে হবে। কয়টা পয়েন্ট, দুইটা পয়েন্ট একটু মাথার মধ্যে রাখবা কোষ ঝিল্লি নিয়ে। সেটা হলো প্রথম হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, এটা হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট, এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবা, দ্বিস্তর বিশিষ্ট, প্রথম কথা হচ্ছে এটা মনে রাখবা। দ্বিতীয়ত হচ্ছে কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় ভিলাই, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়, মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির ভাঁজ এটাকে বলা হয় মাইক্রোভিলাই, কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই, ঠিক আছে, একটু মনে রাখবা। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে, মাইক্রোভিলাই। ওকে, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে, মাইক্রোভিলাই। এরপর আছে রাইবোজোম। রাইবোজোম সম্পর্কে দুইটা কথা মনে রাখবা। রাইবোজোম, রাইবোজোম সম্পর্কে যে কথাটা বেশি পরীক্ষায় আসে সেটা একটু বলে দিই। রাইবোজোম সম্পর্কে যেটা আসে সেটা হচ্ছে, এই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয় এটাকে, প্রোটিন ফ্যাক্টরি। প্রথম যেটা আসে সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। কি করে এটা, প্রোটিন সংশ্লেষণ করে, ঠিক আছে। রাইবোজোম হচ্ছে বেসিক্যালি আছে দুই ধরনের, একটা হচ্ছে 70S। 70Sটা কোথায় পাওয়া যায়, ব্যাকটেরিয়া দেহে। আর মানুষের দেহে রাইবোজোমটা কোন ধরনের হয়, মানুষের দেহে রাইবোজোমটা হয়েছে
ATS ধরনের। মানুষের দেহে রাইবোজোমটা কোন ধরনের হয়? ATS ধরনের। বুঝছো কি বলছি? এটা হচ্ছে ATS, এটা হচ্ছে মানুষের দেহের। ওকে, আর রাইবোজোমটা মূলত গঠিত হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কোন জায়গা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। বুঝছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, এই যে রেটিকুলামের দুইটা ভাগ থাকে, একটা আছে মসৃণ আর একটা আছে অমসৃণ। এই রাইবোজোমটা তৈরি হয় মূলত অমসৃণ থেকে। কোন জায়গা থেকে? এই অমসৃণ থেকে তৈরি হয়। মসৃণ থেকে তৈরি হয় কি? গোলজি বস্তু। ঠিক আছে, গোলজি বস্তু। গোলজি বস্তু নিয়ে এরপরে আমরা পড়তেছি। ঠিক আছে, গোলজি বডি এখান থেকে তৈরি হয় মূলত কি? গোলজি বডি। তাহলে কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। কোষ ঝিল্লির যে ভাঁজ আছে তাকে বলা হয় মাইক্রোভিল্লি। এবং দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে রাইবোজোম সম্পর্কে পড়বা। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ এটা প্রোটিন সংশ্লেষণ করে। আর রাইবোজোম হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, 70S 80S ধরনের। 70S কাদের হয়? ব্যাকটেরিয়াদের হয়। কাদের হয়? ব্যাকটেরিয়াদের। 80S কাদের হয়? মানুষের হয়। কাদের হয়? মানুষের হয়। আদিকোষী আর প্রকৃত কোষী দুইটা ভাগে। এবার রাইবোজোম মূলত তৈরি হয় কোন জায়গা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণের উদাহরণ কি? গোলজি বডি। অমসৃণের উদাহরণ কি? রাইবোজোম। অমসৃণের উদাহরণ কি? রাইবোজোম। ওকে, এইবারে পড়ে ফেলবো আমরা একটা গোলগি বডি সম্পর্কে একটু আলোচনা করি। গোলগি বডি, ঠিক আছে, গোলগি বডি। তো গোলগি বডি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথম বলতে হয় গোলগি বডিটা আবিষ্কার করছে কে? এই গোলগি বডি আবিষ্কার করছে ক্যামিলো গোলগি। কে আবিষ্কার করছে? ক্যামিলো গোলগি। ওকে, ক্যামিলো গোলগি আবিষ্কার করছে। এই গোলগি বস্তুটা আবিষ্কার করছে ক্যামিলো গোলগি 1898 সালে। কত সালে? 1898 সালে। বুঝছো? ক্যামিলো গোলগি 1898 সালে এটা আবিষ্কার করে। এটাকে কয়েকটা নামে ডাকা হয়ে থাকে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কি বলা হয়? কার্বোহাইড্রেট। এটা কার্বোহাইড্রেট সংশ্লেষণ করে, মানে শর্করা। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তারপরে আরেকটা নাম বলা হয় ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্যাকেজিং কেন্দ্র। বুঝছো? প্যাকেজিং কেন্দ্র। কি নামে ডাকা হয়? প্যাকেজিং। প্যাকেজিং কেন্দ্র। ঠিক আছে, প্যাকেজিং কেন্দ্র। কোষের প্যাকেজিং কেন্দ্র হচ্ছে এই গোলজি বডি। ঠিক আছে, মনে রাখবা গোলজি বডি আছে কোষের প্যাকেজিং কেন্দ্র। এইটা একটা জিনিস সঞ্চয় করে, সেটা হচ্ছে প্রোটিন আর ভিটামিন সি সঞ্চয় করে। কি সঞ্চয় করে? প্রোটিন ও ভিটামিন সি। ভিটামিন সি সঞ্চয় করে। ঠিক আছে, সঞ্চয় করে, মনে রাখবা সঞ্চয় করে। ওকে, এই কথাটা একটু সুন্দর করে লিখে রাখো। প্রোটিন আর ভিটামিন সি সঞ্চয় করে। প্রোটিন আর ভিটামিন সি সঞ্চয় করে। ওকে, এই কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই কথাটা একটু সবাই সুন্দর করে মনে রাখবা। ওকে, এই কথাটা একটু সবাই সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে ভাইয়া, এটাও একটু খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, এটা একটু সুন্দর করে মনে রাখবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইসোসোম সম্পর্কে আমরা একটু জানবো এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু জানবো। এই দুইটা জিনিস পড়াইলে মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের মধ্যে বিল্ড আপ হয়ে যাবে। ঠিক আছে, লাইসোসোম এবং মাইটোকন্ড্রিয়াতে চলে যাবো। ঠিক আছে, তো চলো একটু লাইসোসোম সম্পর্কে একটু আলোচনা করে ফেলি। লাইসোসোমে কি আছে? লাইসোসোমে একটা কথাই আসে, লাইসোসোম। লাইসোসোমে যে কথাটা আছে, লাইসোসোমে লাইসোসোম, এই লাইসোসোমের প্রথম যেটা আছে সেটা হচ্ছে এটাকে বলা হয়, লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলি। তাকে কি নামে দেখা হয়? আত্মঘাতী থলি। থলি বা সেলফ কিলার, ইংলিশে বলা হয় সেলফ কিলার। এটা নিজেই নিজেকে ধ্বংস করে। বুঝছো? আত্মঘাতী থলি বা সেলফ কিলার। এটা ফ্যাগোসাইটোসিস সৃষ্টি করে। কি তৈরি করে? অটোসায়ম বা ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস। সাইটোসিস। এখানে প্রায় 20 ধরনের এনজাইম থাকে। কয় ধরনের? 20 ধরনের এনজাইম থাকে। এই 20 ধরনের এনজাইম পাওয়া যায় কোথায়? এই লাইসোসোমে। এরপরে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? একটু লিখে নাও, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যেটা জানবা সেটা হলো ভাইয়া, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। বুঝছো? শক্তিঘর বা পাওয়ার হাউস। বুঝছো? এটা মনে রেখো, পাওয়ার হাউস বলা হয়। ওকে, এই কথাটা একটু মনে রাখবা, পাওয়ার হাউস বলা হয়। এটা বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। ওকে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছেন হচ্ছে কলিকার। আবিষ্কার করছেন কে? কলিকার। একটু মাথার মধ্যে রাখতে হবে, কলিকার আছে আবিষ্কার করছেন। ঠিক আছে, পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়া বলা হয়। ঠিক আছে, একটু জাস্ট এই কথাগুলো একটু জাস্ট মনে রাখলেই হবে। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এই দুইটা কথা একটু সুন্দর করে মনে রাখবা। ওকে, এই মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়া যে সবাত শোষণের যতগুলো প্রক্রিয়া আছে, শুধুমাত্র সবাত শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়ে বাদে
বাদে, গ্লাইকোলাইসিস বাদে বাকি সব কিছু, গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়, এর বাদে বাকি যতগুলো চক্র আছে দ্যাটস মিনস আছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র এবং পরবর্তীতে যেগুলো থাকে সবই আছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কাকে তাইলে? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ওকে, এই কথাগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবা। এবং সর্বশেষ আরেকটা জিনিস একটু আলোচনা করব, সেটা হচ্ছে প্লাস্টিড। এটা লিখে ফেলো, সবাই একটু লিখে নাও বা স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিয়ে দাও, আমি একটু সময় দিই তোমাদেরকে। সো একটু সময় নাও, নিয়ে একটু সুন্দর করে লিখে ফেলো সবাই। ভেরি গুড, সাবাস। তাহলে আমরা সর্বশেষ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লাস্টিড নিয়ে একটু আলোচনা করব। প্লাস্টিড, ঠিক আছে? একটু দেখো, প্লাস্টিড নিয়ে একটু আলোচনা করে ফেলি। দেখো, প্লাস্টিড নিয়ে আলোচনা করতে গেলে যে কথাটা আসে, প্লাস্টিড কিন্তু 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? প্লাস্টিড মানে হচ্ছে বর্ণ। প্লাস্টিড এটা কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, ঠিক আছে? আবারও বলি, প্লাস্টিড হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন, এই লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন। ওকে, এই লিউকোপ্লাস্ট, এরপর আছে ক্লোরোপ্লাস্ট, এরপর কি আছে? ক্লোরোপ্লাস্ট এবং কোমোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট, আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কোমোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ বর্ণের, অনলি ফর সবুজ, আর একটা আছে কোমোপ্লাস্ট, এটা হচ্ছে বর্ণযুক্ত, ঠিক আছে? বর্ণযুক্ত। ওকে, বর্ণযুক্ত। এখন দেখো, খেয়াল করো, আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবা। এই যে বর্ণহীন যেটা আছে, এই বর্ণহীন এটা কোথায় পাওয়া যায়? এই যে যেটা আছে লিউকোপ্লাস্ট, এটার স্থানটা কোথায়? এটা কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়, বুঝছো? এটা কোথায় পাওয়া যায়? মূলে। উদ্ভিদের মূলটা আছে লিউকোপ্লাস্ট টাইপের। লিউকোপ্লাস্ট আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, কি আছে? অ্যামাইলো প্লাস্ট, বুঝছো? মনে রাখবা, অ্যামাইলো প্লাস্ট বলা হয়। অ্যামাইলো প্লাস্ট, একটা আছে ইলায়োপ্লাস্ট, এবং সর্বশেষ যেটা আছে সেটা আছে অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে? অ্যালিউরোপ্লাস্ট। এগুলো কিভাবে বলা হচ্ছে একটু জাস্ট আমি লিখে দেব, অ্যালিউরোপ্লাস্ট। ওকে, জাস্ট কথাগুলো আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। অ্যালিউরোপ্লাস্ট, এই যে অ্যামাইলোপ্লাস্ট যেটা বলছি, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে যারা শ্বেতসার, শ্বেতসার মানে শর্করা জাতীয় খাবার সংরক্ষিত করে, জমা করে, মূলে জমা করে, তাই না? তাদেরকে বলা হয়েছে অ্যামাইলোপ্লাস্ট। ইলায়ো মানে কি? যারা চর্বি জাতীয় খাবার সঞ্চয় করবে বা জমা করবে তাদেরকে বলা ইলায়োপ্লাস্ট। অ্যালিউরো কাকে বলা হয়? যারা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হয় অ্যালায়োপ্লাস্ট, ঠিক আছে? অ্যালিউরোপ্লাস্ট। আর এই যে ক্লোরোফিল, সবুজ, এটা কোথায়? উদাহরণ কোথায় পাওয়া যায়? পাতাতে পাওয়া যায়, বুঝছো? এই সবুজটা কেন আসে? জ্যান্থোফিলের কারণে। কার কারণে আসে? জ্যান্থোফিল এর কারণে আসে, বুঝছো? ক্যারোটিন বা জ্যান্থোফিল, ক্যারোটিড এবং জ্যান্থোফিল, ক্যারোটিড এবং জ্যান্থোফিল, ক্যারোটিড এবং জ্যান্থোফিল এর কারণেই সবুজ হয় মূলত, বুঝছো? আর কোমোপ্লাস্ট এটা কোথায় পাওয়া যায়? ফুল ফলে পাওয়া যায়, ফুল এবং ফল এই জাতীয় জিনিসগুলোতে পাওয়া যাচ্ছে কোমোপ্লাস্ট। এবং আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের সর্ববৃহৎ অঙ্গাণু। সর্ববৃহৎ অঙ্গাণু কি? সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে, ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে, ক্ষুদ্রাঙ্গ হচ্ছে উদ্ভিদের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ হচ্ছে এই প্লাস্টিড, বুঝছো? প্লাস্টিড বলা হয় সর্ববৃহৎ। ওকে, এছাড়া আরেকটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই প্লাস্টিডকে বলা হয় রান্নাঘর, কারণ এখানে শক্তির রূপান্তর ঘটে, ঠিক আছে? রান্নাঘর বলে। আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে শর্করার শর্করার ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে? শর্করার তৈরির কারখানা, শর্করার কারখানা বলা হয়, শর্করার কারখানা। এই দুইটা নামও একটু লিখে নিবা, শর্করার কারখানাও বলা হয়। ওকে, এই দুইটা নামও কিন্তু তোমরা সুন্দর করে একটু লিখে নিবা, ঠিক আছে? এই যে কথাগুলো বললাম এটাও কিন্তু ভাই একটু লাগবে, সো এই কথাটা একটু সুন্দর করে লিখে নিও, ঠিক আছে ভাইয়া? সো ভাইয়াকে একটু জানাও তো ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জেন্থোফিল, জেন্থোফিলটা মোটামুটি বোঝার কথা। সো তারপরে আছে রান্নাঘর বা শর্করা বলা হচ্ছে, রান্নাঘর বলা হয় এটাকে, এবং সেই সাথে সাথে কি বলছি? শর্করার কারখানা বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা মনে হয় একটু উপরে চলে গেছে লেখাটা, আমি একটু লিখে দিচ্ছি নিচের দিকে, তাহলে ভালো হবে। তো দেখো, এটাকে বলা হয় রান্নাঘর, প্লাস্টিকটাকে বলা হয়েছে রান্নাঘর, রান্নাঘর বলা হয়।
আরেকটা বলা হয়ে থাকে কি শর্করার কারখানা, শর্করার কারখানা, ঠিক আছে, শর্করার কারখানা বলা হয়, কারণ এখানে শর্করা তৈরি হয়, এই জন্য এটাকে কি বলা হয় শর্করার কারখানা। ওকে, এটাকে কি বলা হচ্ছে শর্করার কারখানা। এখন আমরা একটু প্রশ্নে ব্যাখ্যাতে চলে যাব। সো এইটা ভাইয়া লেখা হয়েছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা, প্লাস্টিক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা ভাইয়াকে একটু জানাও, ভাইয়াকে একটু জানাই দাও এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, ভাইয়াকে একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো, যার যার সমস্যা আছে সবাই কিন্তু কমেন্ট করে জানাই দাও ভাইয়াকে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা ভাইয়াকে একটু জানাই দাও। যাদের প্রবলেম আছে তারা কিন্তু জানাতে ভুল করো না, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো থেকে ভাইয়া প্রতি বছরই কোশ্চেন আসে, এই বছরে ইনশাল্লাহ কোশ্চেন থাকবে, এইগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, এই বছরে ইনশাল্লাহ ভাইয়া কোশ্চেন আসবেই। তাহিয়া ইসলাম বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপরে ভাইয়া মাত্র আসলাম ক্লাসে, আহারে ভুল করছো রে শান্তা আক্তার, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করে আবারও দেখো ক্লাসটা, কিন্তু আবার একটু দেখো, ঠিক আছে, তোমরা আবার একটু দেখো। আমি খুব সংক্ষিপ্ত আকারে, অনেক বড় একটা চ্যাপ্টার বাট সংক্ষিপ্ত আকারে আমরা আজকে অর্ধেকের মতো পড়বো, ঠিক আছে, আর একটা অর্ধেক আমরা সামনে যেদিন আবার ক্লাস সেদিন আমরা একদিন কাভার দিয়ে দিব। ওকে, সো এই বড় চ্যাপ্টারটা আমরা কিভাবে ছোট করা যায় এই প্ল্যানটা নিয়েই কিন্তু আমরা এখানে এসেছি, এবং খুব বেসিক যে জিনিসগুলো তোমার লাগবে না জানলে নয় সেই জিনিসগুলোই কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি, এর বেশি কিন্তু কিছু না। দেখো প্লাস্টিক একটা হিউজ বড় চ্যাপ্টার, দরকার নাই, খুব সহজ ওয়েতে নিয়ে আসছি, কয়েকটা পয়েন্ট পড়াইছি, এনাফ এনাফ তোমার জন্য যথেষ্ট, ঠিক আছে। এখন দেখো আমরা সর্বশেষ একটু নিউক্লিয়াস সম্পর্কে একটু ধারণা নেব। নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস সম্পর্কে ধারণা নিতে গেলে একটু বলে দেখি, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে বলা হয়েছে কোষের মাথা। কি বলা হয়? কোষের মাথা বা প্রাণকেন্দ্র, মাথা বা প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক যাই বলো না কেন, এটা বলা হয়েছে নিউক্লিয়াসকে, ঠিক আছে, প্রাণকেন্দ্র। তো নিউক্লিয়াসে মূলত চারটা জিনিস থাকে, চারটা জিনিস থাকে একটা নিউক্লিয়াসের মধ্যে। কি কি থাকে আমি জাস্ট তোমাদের একটু সহজ ভাষায় লিখে দিচ্ছি, একটু মনে রাখবা। নিউক্লিয়ার এনভেলপ থাকে, এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ থাকে, এরপর থাকে আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম থাকে, ওকে, প্লাজম থাকে, এরপরে থাকে নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস, নিউক্লিওলাস থাকে, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমোসোম থাকে, ঠিক আছে, ক্রোমোসোম, ঠিক আছে, ক্রোমোসোম। ওকে, তো এই তিনটা জিনিস থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। এই তিনটা জিনিস কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এই তিনটা জিনিস একটু, চারটা জিনিস একটু সুন্দর করে মনে রাখবা। এর বাইরে আরেকটা জিনিস একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু। কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখা শর্ট ট্রিক্স, কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঠিক আছে, কোষ ঝিল্লি নেই, কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি আছে? বিহীন অঙ্গাণু। তো সেগুলো একটু লিখে নাও কি কি আছে, আমরা জাস্ট একটু সহজ ভাষায় বলে দিচ্ছি, সুন্দর করে একটু মনে রাখবা। মামাই সেরা প্রেমিক, আমার মামা সেরা প্রেমিক, মামাই সেরা প্রেমিক, সেরা প্রেমিক, মামা হচ্ছে প্রেমিকের মধ্যে সেরা, ঠিক আছে, মামা একটু প্রেম করে তা দেখে ফেলছি। মাইক্রোফিলামেন্ট, এটা কি আসে মা দিয়ে? মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। এরপরে মা দিয়ে কি আসতেছে? মাইক্রোটিউবিলস, ঠিক আছে, মাইক্রোটিউবিলস, ঠিক আছে, টিউবিলস, মাইক্রোটিউবিলস। এরপরে যেটা আছে দন্তর সাথে সেন্টিওল, দন্তর সাথে কি আসতেছে? সেন্টিওল, সেন্টিওল। রাতে কি আসতেছে? রাইবোজোম, রাইবোজোম। এরপরে পথে কি আসতেছে? প্রোটিওসোম, ঠিক আছে, প্রোটিওসোম। এইগুলো সবই হচ্ছে ভাই আমাদের ঝিল্লিবিহীন কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে কোষ ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার শর্ট ট্রিক্সটা কি? মামাই সেরা প্রেমিক। কি নাম? মামাই সেরা প্রেমিক, বেশি কিছু না, অল্প কথা, মামাই সেরা প্রেমিক দিয়ে মনে রাখতে পারবা। মাতে আসতেছে মাইক্রোফিলামেন্ট, মাতে কি আসতেছে? মাইক্রোফিলামেন্ট, মা দিয়ে আসতেছে মাইক্রোটিউবিলস, দন্তর সাথে আসতেছে সেন্টিওল, রাতে আসতেছে রাইবোজোম, পথ আসতেছে প্রোটিওসোম, পথে কি আসতেছে? প্রোটিওসোম। জাস্ট আসছে এই কথাগুলো পড়বা, উত্তর শেষ। এখন যদি বলে যে নিচের কোনটি ঝিল্লি নেই, এখান থেকে অপশন আসবে, বিশেষ করে রাইবোজোমটা বেশি আসে, আর আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার কিন্তু ঝিল্লি আসে, রাইবোজোমের কিন্তু ঝিল্লি নাই, জাস্ট এই কথাটা পড়বা, উত্তর শেষ। ওকে,
সো চলো আমরা তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি, এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি আমাদের পড়া কিন্তু অলমোস্ট ডানের পর্যায়ে অবস্থা আছে। এইবার চলে আসি 7 নম্বর যে এমসিকিউটা ছিল সেখানে চলে আসি। প্রোটিন সংশ্লেষণের স্থান, প্রোটিন কোথায় সংশ্লেষণ হয়, এটা একটু আগেই পড়ানো হয়েছে তোমাদেরকে, একটু বলে ফেলো তো ভাইয়াকে যে কি হয়ে যাবে, প্রোটিন সংশ্লেষণ করা হয় কোথায়, প্রোটিন সংশ্লেষণের স্থানটা কোথায় একটু বলো তো ভাইয়াকে, একটু কমেন্ট করে জানাই দাও। প্রোটিন সংশ্লেষণ করা হয় কোথায়, লাইসোসোম, গোলজি বডি, রাইবোজোম, সেন্ট্রিওল। প্রোটিনটা সংশ্লেষিত হয় কোথায় ভাইয়াকে একটু জানাও, দেখি কে কে জানো, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও। প্রোটিন সংশ্লিষ্ট হয় কোথায়, প্রোটিনটা সংশ্লিষ্ট হচ্ছে কোথায়, সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে ভাইয়াকে জানাই দাও। প্রোটিন সংশ্লিষ্ট হচ্ছে কোথায়, মাহিম ইসলাম বলছে সি, ভেরি গুড, সাবাস। আর কে কে আছো ভাইয়াকে একটু জানাও, দ্রুত কমেন্ট করো, ঠিক আছে সবাই কমেন্ট করো। প্রোটিন সংশ্লিষ্ট হচ্ছে কোথায়, এরপরে আছে শান্তা আক্তার বলছে সি, তাহিয়া ইসলাম বলছে বি। ভাইয়া আমি একটু আগে তোমাদেরকে জানাই আসছি, লাইসোসোম হচ্ছে আত্মঘাতী থলি, তাই বলছিলাম না, আত্মঘাতী থলি বা থলিকা, থলি, তাই না, আত্মঘাতী থলি। গোলজি বডি কি শর্করার সাথে রিলেটেড, শর্করার কারখানা বলা হয় গোলজি বডিকে। রাইবোজোমকে বলা হয়েছে প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম। আর সেন্ট্রিওলের সাথে এভাবে এখন আর লাগতেছে না, সেন্ট্রিওল কোষ বিভাজনের সাথে রিলেটেড, সো উত্তরটা কি হয়ে যাবে, রাইবোজোম হয়ে যাবে। রাইবোজোম সেটা কি, সি নাম্বারটা, তাই না, সি নাম্বারটা। তানিম আহমেদ, স্বপন মন্ডল বলছে, তাহিয়া বলছে, তানহা বলছে বি, বি না, গোলজি বডি হবে, শর্করা বললে হয়তো বি। ওকে, তারপরেরটা দেখি, কোষের শক্তিঘর বলা হয় কাকে, কোষের শক্তিঘর বলা হয় কাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দেখি কে কে পারো, ভাইয়াকে একটু আনসার করে ফেলো। কোষের শক্তিঘর বলা হয় কাকে, রাইবোজোমকে, মাইটোকন্ড্রিয়াকে, লাইসোসোম, নিউক্লিয়াসকে। কোষের শক্তিঘর বলা হয় কাকে, ভাইয়াকে একটু জানাও তো, কে কে জানো, ভাইয়াকে একটু জানাই দাও তো, কোষের শক্তিঘর বলা হয় কাকে, কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে। ওকে, আর ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাভ রিয়াক্ট দিয়ে দিবা, ভাইয়াদের জন্য একটু ভালোবাসা দিয়ে দিবা। আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই একটু অ্যাংরি রিয়াক্ট দিবা, সৎ পরামর্শ দিবা, আমরা তোমাদের পরামর্শগুলো মাথা পেতে নিতে চাই। সো ওকে, শান্তা আক্তার বলছে বি, মাহিম বলছে বি, তাহিয়া বলছে বি, মাহিম ইসলাম বলছে আসছে বি, ভেরি গুড। আর কে কে আছে সবাই কমেন্ট করো, সবাই, ঠিক আছে। তো দেখো আমরা একটু বলে ফেলি, সেই বলাটা হচ্ছে ভাইয়া আমাদের যে বলাটা আছে সেই বলাটা হচ্ছে কি, সেটা হলো এটা উত্তরটা কি হয়ে যাবে, কোষের শক্তিঘর বলা হয় কাকে, তাইলে এটা হবে আছে মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে, কি হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে। একটু আগেই তোমাদেরকে পড়ানো হয়েছে, পাওয়ার হাউস বলা হয় কাকে, মাইটোকন্ড্রিয়াকে। ওকে, কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে, তাইলে মাইটোকন্ড্রিয়াকে। চলো পরের কোশ্চেনটা একটু দেখি, গোলজি বডির প্রধান কাজ কি, গোলজি বডির প্রধান কাজ কি, এটা আঁকিও পারছে, ইশরাত জাহান সুরভি আপু পারছে, স্বপন মন্ডল ভাইয়া পারছে। চলো তার পরেরটাই যাই, তামিমও পারছে, ভেরি গুড, সাবাস। তাহলে এখন চলে আসি যে গোলজি বডির প্রধান কাজ কি, শোষণ, প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন পরিবহন ও প্যাকেটজাতকরণ, কোষ বিভাজন। বলো তো কি হবে এটার উত্তর, একটু বলে ফেলো। সোনালী খাতুন আপু পারছে, ভেরি গুড, সাবাস। উত্তর সবারই মোটামুটি হচ্ছে, তাই না, সবাই মোটামুটি পারে, ভালো 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 লাগে এগুলো দেখে। গোলজি বডির প্রধান কাজ কি একটু বলো তো ভাইয়া, গোলজি বডির প্রধান কাজ কি, গোলজি বডি কি কি কাজ করে, শোষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে, কোষ বিভাজন করে, আর কি বলছে, প্রোটিন পরিবহন ও প্যাকেটজাতকরণ। তো তোমাদের আজকে একটা নিনজা টেকনিক শিখাই দিই। নিনজা টেকনিকটা কি জানো, জীবনে যদি কখনো দেখো চারটা অপশনের মধ্যে যেটাই বেশি লেখা, একটু মনে রেখো, লেখা যখন দেখবা বেশি, তার মানে ধরে নিবা যে ওইটাই উত্তর হয়ে যায়। বুঝছো কি বলছি, যখন পারবা না এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। ধরো একটা কোশ্চেন পারো না, দেখবা অপশনগুলোর মধ্যে বেশি লেখা কোথায়, যেটা বেশি লেখা হবে সেটাই হয়ে যাবে উত্তর। এটার উত্তর কিন্তু হয়ে যাবে সি, প্রোটিন পরিবহন করে বা প্রোটিনের সাথে রিলেটেড, আর কি প্যাকেটজাতকরণের সাথেও রিলেটেড, কোষ বিভাজনের সাথে না, প্যাকেটজাতকরণ করে, তাই বলছিলাম না। আর প্রোটিন কি করে, সঞ্চয় করে, লিখে দিছিলাম, একটু ভালো করে খাতাটা উল্টায় দেখো, প্রোটিন সঞ্চয় করে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে বলতো, প্রোটিন পরিবহন আর কি করে, প্যাকেটজাতকরণ করে, ঠিক আছে, একটু মনে রেখো। চলো পরেরটাই যাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এটা যদিও বলে নাই আমি তোমাদেরকে বলে দিই, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে মূলত এন্ডোপ্লাজম থেকে দুইটা জিনিস তৈরি হয়। কি কি তৈরি হয়, এন্ডোপ্লাজম থেকে একদিকে তৈরি হয়েছে, এখান থেকে দুইটা জিনিস তৈরি করা হয়, একটা রাইবোজোম আর একটা তৈরি হয় কি, গোলজি বডি। রাইবোজোম কি করে, প্রোটিনের সাথে রিলেটেড, আবার আরেকটা কি করে, লিপিডের সাথে রিলেটেড। তো আমি তোমাদেরকে বলছি না, ওই যে আমার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, উত্তর হয়ে যাবে। দেখো আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করো, যে ফর্মুলা তোমাদেরকে মাত্র শিখালাম, নিনজা ফর্মুলা মাত্র যেটা শিখাইছি সেটা অ্যাপ্লাই করো, উত্তর শেষ, উত্তর কিন্তু হয়ে যাবে। দেখো নিনজা ফর্মুলা অ্যাপ্লাই করবা, উত্তর হয়ে যাবে, দেখো খেয়াল করো,
নিনজা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, উত্তর কিভাবে হচ্ছে খেয়াল করো একটু, দেখো হয়ে যাবে, পারবা। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে বলো তো? বি নাম্বারটা হয়ে যাবে উত্তর। কি হবে? প্রোটিন আর লিপিড পরিবহন করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন আর লিপিড পরিবহন করে। ঠিক আছে, নিনজা ফর্মুলা অ্যাপ্লাই করবা, উত্তর শেষ। ঠিক আছে ভাইয়া, দেখো প্রোটিন আর লিপিড সঞ্চয় করে, বুঝছো? কত যে শয়তানি বুদ্ধি জীবনে অ্যাপ্লাই করছি, জীবনের কোনো শেষ নাই, বুঝছো? এবার আসছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার কাজ কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে ভাইয়া, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? এটা তৈরি করে আছে গোলজি বডি। কি তৈরি করে? গোলগি বডি। ঠিক আছে, গোলগি বডি। তাহলে গোলগি বডির কাজ কি? গোলগি বডি নিশ্চয়ই আছে প্রোটিন সংশ্লেষণের সাথে রিলেটেড না, এটিপি উৎপাদনের সাথে রিলেটেড না, ডিএনএ প্রতিলিপনের সাথেও কি রিলেটেড না। তাহলে এটা রিলেটেড কার সাথে? এটা রিলেটেড হচ্ছে লিপিড সংশ্লেষণের সাথে। কার সাথে? লিপিড সংশ্লেষণের সাথে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? বি নাম্বারটা উত্তর হয়ে যাবে, তাই না? সহজ হিসাব। কি হয়ে যাবে বলো তো? বি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? সহজে বুঝতে পারতেছো, এটা কি হয়ে যাবে? বি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? লিপিড সংশ্লেষণের সাথে রিলেটেড। এরপরে কোশ্চেনটা দেখি, কোন অঙ্গাণু দ্বিঝিল্লি দ্বারা আবৃত? কোন অঙ্গাণু দ্বিঝিল্লি দ্বারা আবৃত, অর্থাৎ কাদের আছে দ্বিঝিল্লি রয়েছে? একটু বলো তো কি হবে এটার উত্তর? দ্বিঝিল্লি রয়েছে কার? একটু বলে ফেলো তো দেখি, কে কে জানো একটু বলো। দ্বিঝিল্লি রয়েছে কার? একটু বলে ফেলো দেখি। দ্বিঝিল্লি রয়েছে কার? একটু বলো তো দেখি, কে কে জানো? মাহিম ইসলাম বলছে বি, ভেরি গুড। ওটা 11 নম্বর গেছে, 12 নম্বরে আসি। কোন অঙ্গাণুর দ্বিঝিল্লি দ্বারা আবৃত? কোন অঙ্গাণু দ্বিঝিল্লি দ্বারা আবৃত? একটু বলো, সমস্যা নাই। কোন অঙ্গাণু দ্বিঝিল্লি দ্বারা আবৃত? ওকে, লাইসোসোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি। আমি কিন্তু বলছিলাম এই ঝিল্লির সাথে রিলেটেড একটা কোশ্চেনই বারবারই আসে, তাই না? বলছিলাম, মনে আছে তোমাদের? কোশ্চেন আসে একটাই, রাইবোজোম আর মাইটোকন্ড্রিয়া নিয়ে, তাই না? এই দ্বিঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার তো কোনো, রাইবোজোমের কোনো ঝিল্লি নাই, আর দ্বিঝিল্লিটা কার হয়ে যাবে ভাইয়া? মাইটোকন্ড্রিয়ার হয়ে যাবে, তাই না? এই তো শেলি পারছে, শান্তা পারছে, মাহিম পারছে, ভেরি গুড, সাবাস। তাহলে উত্তরটা কি হয়ে যাবে বলো তো? মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে সঠিক উত্তর। সি নাম্বারটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, সি সি সি। রাইবোজোম না, রাইবোজোমে নাই, আমরা একটু ঝিল্লিবিহীন বলছি, একটু আগেই বলছি ঝিল্লিবিহীন। দেখো লিখছি ঝিল্লিবিহীন বলছি, আর এটা কি বলছে? দ্বিঝিল্লি, তার মানে দুইটা ঝিল্লি। সেটা কার? মাইটোকন্ড্রিয়ার হবে। ওকে, এবার চলে যাই, ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে? ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে? তো ক্লোরোপ্লাস্টে যে রঞ্জকগুলা থাকে আমি একটু জাস্ট বলে দিই, তিনটা জিনিস। এই তিনটা একদিকে থাকে। আর মানে একটু বলে ফেলো তো যে ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে, একটু বলো দেখি, এটা পারো কিনা। ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জকগুলো থাকে? একটু ভুল লিখছিলাম হয়তো বা লেখার সময়, তো তোমরা একটু লিখে নিও ভাইয়া, আমি এটা একটু ঠিক করে দিই। সেটা হচ্ছে ভাইয়া, ক্লোরোপ্লাস্টে কি থাকে? তাইলে এটা কিন্তু সহজ একটা জিনিস, তাই না? এটা পারবা তোমরা। দেখো ক্লোরোপ্লাস্টে কি কি থাকে, আমি ওইখানে একটু ভুল লিখছিলাম, এখন বলে দিচ্ছি। কোমোপ্লাস্টে বেশ কিছু রঞ্জক জিনিসটাকে কোমোপ্লাস্টে, বুঝছো? সেই জিনিসগুলো কি কি আছে জানো? সেই জিনিসগুলো আছে জ্যান্থোফিল থাকে, ঠিক আছে, জ্যান্থোফিল থাকে। ওকে, জ্যান্থোফিল। এই জ্যান্থোফিলের বর্ণ কেমন হয় জানো? জ্যান্থোফিলের বর্ণ আছে হলুদ। এই যে আছে, এই জন্য এটা কি হয়ে যাবে? হলুদ। ক্যারোটিনের বর্ণ হচ্ছে লাল। ক্যারোটিনের বর্ণ কি? লাল। আর সায়ানিন শব্দ থাকলে মনে রাখবা সেটা হচ্ছে নীল। সেটা কি হয়? নীল হয়, বুঝছো? সেটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যায়? নীল। এখন দেখো, যেহেতু আছে ক্লোরোপ্লাস্ট আছে সবুজ, তাই ক্লোরোফিলে কোন রঞ্জক থাকে? এই ক্লোরোফিল বন্ধ থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। ওকে, এর একটু সুন্দর করে মনে রাখতে হবে। লাইসোজোমকে কি বলা হয়? শক্তিঘর, আত্মঘাতিক থলি, প্রোটিন কারখানা, শর্ক পরিবহন কেন্দ্র। বলো তো কি হবে? লাইসোজোমকে কি নামে ডাকা হয়? শক্তিঘর, আত্মঘাতিক থলি, প্রোটিন কারখানা, পরিবহন কেন্দ্র। বলো লাইসোজোমকে তুমি কি নামে ডাকা হয়? বেসিক্যালি কি নামে ডাকে লাইসোজোমকে? বলে ফেলো তো, ভাইয়াকে একটু জানাই দাও, লাইসোজোমকে কি নামে ডাকা হয়? তো এটাও আমরা কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগেই জানাই ফেলছি। লাইসোজোমকে কিন্তু কি নামে ডাকা হয় এটাও আমরা তোমাদেরকে জানাই দিয়েছি, তাই না? জানাইছি না? জানানোর কথা এটা। তো একটু বলে ফেলো তো কি হবে এটা? শক্তিঘর তো বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, আমরা জানি, তাই না? তারপরে প্রোটিন কারখানা বলা হয়েছে রাইবোজোমকে বলছি, পরিবহন কেন্দ্র হবে না। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? এই তো সবাই পারতেছো, আত্মঘাতী থলি। উত্তর কি হয়ে যাবে? আত্মঘাতী থলি। আখি, আক্তার, মাহিম পারছে, তানিম পারছে, স্বপন পারছে, ভেরি গুড, সাবাস, সবারই মোটামুটি হয়েছে। আত্মঘাতী থলি। সর্বশেষ কোশ্চেন আজকের দিনে, সেন্ট্রিওল প্রধানত পাওয়া যায়, এটা আমি তোমাদেরকে একেবারে প্রথমে বলছিলাম, সেন্ট্রিওল প্রধানত পাওয়া যায় কোথায়? একটু জানাই দাও তো, সেন্ট্রিওলটা কোথায় পাওয়া যায়? একটু জানাই দিবা, ঠিক আছে? সেন্ট্রিওলটা পাওয়া যায় কোথায়? সেন্ট্রিওলটা কোথায় পাওয়া যায়? ওকে, একটু ভাইয়াকে জানাই দাও তো, সেন্ট্রিওলটা কোথায় পাওয়া যায়?
এটা কিন্তু সর্বশেষ কোশ্চেন বলে দিলাম, এবং এটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই পড়াইছি, তাই না? সেন্ট্রিওলটা কোথায় পাওয়া যায়, প্রধানত কোথায় পাওয়া যায়, কিছুক্ষণ আগে পড়াইছি। আখি বলছে তানহা গেল, এইবার বলো সেন্ট্রিওলটা কোথায় পাওয়া যায়। এটা আমি পড়াইছি তোমাদেরকে, কয়েকবার বলছি, তাই না? এটা কয়েকবার বলা হয়েছে। বলো তো এটার উত্তর কি হবে? এই তো শান্তা আক্তার বলছে প্রাণীকোষে। আর কে কে আছো ভাই একটু জানাই দাও সবাই। সো তোমাদের জ্ঞাতার্থে আবার একটু বলে রাখি, আমার স্কুলের পক্ষ থেকে এক্সাম ব্যাচ আছে। সেই এক্সাম ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও আজই আমাদের পেজে এবং নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? আজই আমাদের পেজে এবং নাম্বারে যোগাযোগ করবা। খুবই কম টাকায় একটা ইফেক্টিভ জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, ওকে? সো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু দ্রুত যোগাযোগ করে ভাইয়া ভর্তি হয়ে যাবা। ইনশাল্লাহ তোমাদের জন্য সেরা কিছু থাকবে, সেরা কিছু জিনিস নিয়ে আমার স্কুল তোমাদের কাছে কিন্তু হাজির হয়েছে, ওকে? সো তোমরা যারা ভর্তি হতে চাও এক্সাম ব্যাচে, তোমরা কিন্তু আমাদের যে নাম্বার দেওয়া আছে বা আমাদের যে পেজের যে নক দিবা, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও এবং পরীক্ষাগুলো কন্টিনিউ করো এবং আমাদের সাথে ক্লাস করতে থাকো। প্রস্তুতি ইনশাল্লাহ 100% হবে, ওকে? এটার উত্তর কিন্তু প্রাণীকোষ হবে, ঠিক আছে? এটার উত্তর কি হয়ে যাবে? প্রাণীকোষ হবে, ওকে? সো আজকে ক্লাসটা বেসিক্যালি হচ্ছে আমার যে কোষ এবং কোষের গঠন সম্পর্কে আমরা আজকে এতটুকুই আলোচনা করব, ঠিক আছে? এতটুকু তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো কিনা সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাই দিতে পারো। এই যতটুকু আমি তোমাদেরকে পড়ালাম, যতটুকু কথা তোমাদেরকে বললাম, এতটুকু তোমাদের ভালো লাগছে কিনা, কতটুকু ফিডব্যাক তোমাদের আছে, আমিও তোমাদের থেকে ফিডব্যাক নিলাম যে আসলে তোমরা পড়ছো কিনা এই এমসিকিউ গুলার মাধ্যমে। অনেকে খুবই ভালো করেছো, অনেকে হয়তো বা কিছুটা খারাপ করেছো, এটা সমস্যা না। প্রথমে ভুল যাবে, আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের ভুল যাওয়াটা অস্বাভাবিক কিছু না। তো আমরা সেখান থেকে ঠিক করে নিয়ে ইনশাল্লাহ আরো ভালো করব, সামনে আরো ভালো হবে। সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই একটু জানাই দিবা। তাহলে যদি তোমাদের যদি কোনো সমস্যা যদি থাকে সেটাও আমাকে একটু জানাই দিতে পারো। দেন যদি কোনো প্রবলেম থাকে, কারোর কোনো যদি প্রবলেম না থাকে সেটাও আমাকে একটু জানাই দাও। ইনশাল্লাহ বুঝতে পারছো কিনা, এতটুকু যতটুকু পড়ানো আমরা পড়িয়েছি সেই পড়াগুলো ইনশাল্লাহ বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওকে, সো সেটা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই ভাইয়াদেরকে একটু জানাই দিবা। এবং আমার স্কুলের পক্ষ থেকে প্রতিদিনই কিন্তু ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রতিদিনের ক্লাসগুলো যদি তুমি করো, তোমার জন্য যে কতটা ইফেক্টিভ হবে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। সেটা তোমার জন্য কতটা ইফেক্টিভ হবে, যারা আসলে এখানে ক্লাস করে রেগুলার তারাই বলতে পারবে আসলে কতটুকু সুবিধাজনক তাদের হচ্ছে বা তারা আসলে কতটুকু বুঝতে পারতেছে। খুবই বড় বড় পড়াকে খুবইভাবে ছোট করতে হয়, এই কাজটার দায়িত্বটাই কিন্তু আমরা নিয়েছি, ওকে? সো মাহিম বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। সো যারা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমরা ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিব সবাই। তাহলে এই যে নার্স হওয়ার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছে তোমাদের, এই স্বপ্নযাত্রাটা আরো বেশি বেগবান হোক, এই স্বপ্নের পথে আরো বেশি আগায় যেতে হবে। আর তোমাদের জন্য কে রয়েছে? তোমাদের জন্য রয়েছে আমার স্কুল তোমাদের জন্য যে ক্লাসগুলো করাচ্ছে এই ক্লাসগুলো তোমরা নিয়মিত অ্যাটেন্ড করবা। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। তাহলে আজকের মতো তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিব, আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।